পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 এর কোনি উপন্যাসের 12 নম্বর পরিচ্ছেদ নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। অর্থাৎ এই আগের পরিচ্ছেদে আমরা দেখেছি যে কমল দিঘিতে জুপিটার এবং অ্যাপেলোর যে ঘটনাটি ঘটেছে, যেখানে কোনি অ্যাপেলোর সেকশন থেকে অ্যাপেলোর অংশ থেকে সাঁতার কেটেছিল এবং কোনি সেখানে অমিয়াকে বিট করেছিল। এরপরে বলা হচ্ছে যে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। বাংলা সাঁতারের যে দল তাতে সে স্থান করে নিয়েছে। এবারে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হবে মাদ্রাজে। অর্থাৎ সাঁতারে বিভিন্ন রাজ্য থেকে যারা সাঁতারু, যারা প্রতিযোগী, তারা এসে সাঁতারের যে জাতীয় ন্যাশনাল যে প্রোগ্রাম হবে সেটা হবে মাদ্রাজে বা চেন্নাইয়ে। বর্তমান চেন্নাই, সেটাকে মাদ্রাজ বলা হয়েছে। বিএএসএ অর্থাৎ যেটা সাঁতারের যে নির্বাচন সভা, অর্থাৎ সাঁতারের যে অ্যাসোসিয়েশন বা সংগঠন, তার নির্বাচন সভায় ধীরেন ঘোষ, বধূ চাটুর্যেরা প্রবল বিরোধিতা করেছিল। বিএএসএ এই যে সংগঠন, যেমন ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে বিসিসিআই, তেমনি সাঁতারের ক্ষেত্রে বিএএসএ, এটা কিন্তু ধরে রাখতে পারো তোমরা। এখানে ধীরেন ঘোষ, বধূ চাটুর্য, এদের কিন্তু প্রবল প্রতাপ, তাদের বেশ ক্ষমতা আছে। তারা অ্যাপোলোর কাউকে দলে নেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছিল যে অ্যাপোলোর কাউকে দলে নেওয়া যাবে না। শুধু তাই নয়, জুপিটারের কম্পিটিশনে অর্থাৎ জুপিটারে যখন খেলা হয়েছিল তখন অ্যাপেলের তরফ থেকে অমার্জনীয় অখেলোয়াড়ি আচরণ করার জন্য, অর্থাৎ যেটা ক্ষমা করা যায় না এমন আচরণ করা হয়েছিল। অর্থাৎ অ্যাপেলের তরফ থেকে কিন্তু একজন সুইমারকে নামানো হয়েছিল জলে। এটা কিন্তু অখেলোয়াড়ি অর্থাৎ খেলোয়াড় সুলভ নয়, এমন আচরণ করা হয়েছিল এবং এই জন্য ওই ক্লাবকে অর্থাৎ অ্যাপোলোকে সাসপেন্ড করা হোক, অর্থাৎ সাময়িকভাবে তাদের সমস্ত কাজকর্ম খেলাধুলা বন্ধ করে দেওয়া হোক, এরকমও দাবি জানানো হয়েছিল। জুপিটার দলে ভারী ছিল, অর্থাৎ জুপিটারের অনেক লোক এই বিএএসএ তে আছে, এই জন্য তাদের প্রস্তাব গৃহীত হচ্ছিল, অর্থাৎ তাদের এই প্রস্তাবটা কিন্তু গ্রহণ করা হচ্ছিল যে এই তাই করা হবে। এমন সময় আচমকা বালিগঞ্জ ক্লাবের পূর্ণবেন্দু বিশ্বাস অর্থাৎ হিয়ার কোচ প্রস্তাব দিল অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তাদেরকে এইরকম কঠোর সিদ্ধান্ত না নিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হোক, ওয়ার্নিং দেওয়া হোক। পূর্ণবেন্দু তারপর বলল বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে। অর্থাৎ এই যে কোনি, যারা ভালো নাম কনকচাপা পাল, সে কিন্তু ভালো সাঁতারু। এই পূর্ণবেন্দু বিশ্বাস যিনি, তিনি কিন্তু নিরপেক্ষভাবে পার্সিয়ালিটি না করে কোনিকে বেঙ্গলের স্বার্থে দলে রাখার আবেদন জানালো বা দাবি জানালো। এই কোনির জীবনে কিন্তু এই পূর্ণবেন্দু যিনি, তারও কিন্তু একটা বড় অবদান রয়েছে। প্রত্যক্ষভাবে না থেকেও কিন্তু পরোক্ষভাবে তার কিন্তু অনেক বড় অবদান রয়েছে। তুমুল হইচই পড়ে গেল পূর্ণবেন্দুর এই কথায়। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় নেই, অর্থাৎ অ্যাপোলোর কেউ নেই এই বিএএসএ তে। ওরা ভেবেছিল প্রস্তাব বিনা বাধায় পাশ হয়ে যাবে, কেউ কিছু বাধা দেবে না। কেউ ভাবতেই পারেনি হিয়ার প্রতিদ্বন্দ্বীর পক্ষ নিয়ে পূর্ণবেন্দুই কিনা লড়াই শুরু করবে। ধীরেন ঘোষ ক্ষুব্ধ হয়ে বলল, স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো সেটা কি তুমি নিজেই দেখেছো? এর আগে স্টেট চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে, যেটা এখনো আমাদের এই উপন্যাসে আলোচনা করা হয়নি। অর্থাৎ ওই কমলদিঘির এই ঘটনার পরে স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে, রাজ্য স্তরের খেলা হয়েছে, সেখানে কিছু কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ দেখেছি। পূর্ণবেন্দু স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে, পাংশু মানে ফ্যাকাশে, মুখের দিকে তাকিয়ে আবার বলল, কি হয়েছিল আমি দেখেছি। শুধু পূর্ণবেন্দু নয়, আরো অনেকেই দেখেছে। কোনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয়, হয়েছিল হিয়ার সঙ্গে। বেস্ট স্ট্রোকে একটি খেলার ইভেন্ট, সেখানে 100 মিটারে কোনি ছিল, অমিয়া এবং হিয়া ছিল। চ্যাম্পিয়নশিপের অন্যতম রেফারি ছিল ধীরেন ঘোষ। স্ট্রোক জাজদের মধ্যে, যারা জাজ করছে তাদের মধ্যে হরিচরণ, ইন্সপেক্টর অফ টার্নস এবং টাইম কিপারদের মধ্যে কার্তিক সাহা, বধূ চাটুর্য, যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছাড়াও জুপিটারের গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোকেরা ছিল। অর্থাৎ জুপিটার এবং জুপিটারের সহযোগী, অর্থাৎ জুপিটারকে যারা পছন্দ করে সেরকম গোষ্ঠীর অনেক ক্লাবের লোকেরা ছিল। একই সঙ্গে কোনি আর হিয়া 50 মিটার থেকে টার্ন নিয়েছিল। অর্থাৎ কোনি আর হিয়া একই ইভেন্টে যখন সাঁতার কাটছে, তারা দুজনেই 50 মিটার থেকে একই সাথে টার্ন নেয় সাঁতার কাটতে কাটতে। সঙ্গে সঙ্গে বধূ চাটুর্যের লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে। রেফারি ধীরেন ঘোষ ছুটে গিয়ে ফ্ল্যাগ দেখাবার কারণ জেনে বলল, কনকচাপা পাল ডিসকোয়ালিফাই করেছে। অর্থাৎ কনকচাপা পাল কিন্তু ডিসকোয়ালিফাই করেছে, অর্থাৎ সে কিন্তু আর এই খেলা খেলতে পারবে না, অর্থাৎ এখান থেকে উঠে যেতে হবে। কেন? টার্ন করেই আন্ডার ওয়াটার ডাবল কিক নিয়েছে। অর্থাৎ যখন টার্ন নিয়েছে 50 মিটার থেকে, তখন জলের নিচে ডাবল কিক নিয়েছে। এটা খেলার একটা রীতি, সেটা করা যায় না আর কি, সেটা করেছে। শুনে অবাক হয়ে গেল ক্ষিতি। শুধু বলল, এরকম ভুল করার কথা তো নয়, তাকে আমি ভালো করে শিখিয়েছি, এরকম তো ভুল করবে না। আসলে এটা ওদের কিন্তু চালাকি, ওকে এই ইভেন্ট থেকে ডিসকোয়ালিফাই করলে তাহলে কিন্তু ও আর এই ইভেন্টে
থাকতে পারবে না। এভাবে প্রতিটা পদক্ষেপে ওকে কিভাবে পর্যুদস্ত করা যায়, এই খেলা থেকে সরিয়ে দেওয়া যায়, এটাই কিন্তু পরিকল্পনা করছে। যেহেতু ক্ষিতীশের ক্যান্ডিডেট এই জন্য। হিয়া ১ম এবং তার থেকে ৬ মিটার পেছনে কোনি, ৭ মিটার পেছনে অমিয়া সাঁতার শেষ করে। কোনিকে ২০০ মিটারে নামতে দেয়নি ক্ষিতীশ। বেস্ট্রোকে পায়ের ওপর অত্যাধিক খাটুনি পড়ে। অথচ তারপরে ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্ট। কোনি মূলত ফ্রি স্টাইলার, কিন্তু এতেও কোনি পারল না। সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁয়েই সে মুখ ঘুরিয়ে দেখলো অমিয়া হাত ছোঁয়ালো। অর্থাৎ কোনি শেষ করেছে ফার্স্টে, তারপরে অমিয়া কিছুক্ষণ পরেই কোনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতীশের দিকে তাকালো যে কোনি ভেবেছে যে সে হয়েছে, প্রথম হয়েছে। ঘড়িটা উঁচু করে ধরে গ্যালারি থেকে ক্ষিতীশ হাত নাড়লো। ঘোষণায় শোনা গেল অমিয়া প্রথম হয়েছে। এদিকে ঘোষণায় শোনা গেল যে অমিয়া প্রথম হয়েছে। ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল যে এটি কি হলো। তারপর ধীরেনের কাছে ছুটে গিয়ে বললো, এসব কি হচ্ছে, কি আবার হবে। ধীরেন অগ্রাহ্য করে এগিয়ে চললো, যেন তাকে কোনো পাত্তাই দিল না। ক্ষিতীশ ওর হাত টেনে ধরলো। আমিও টাইম রাখছি। কোনি আগে টাচ করেছে ওর টাইম। কোনি আগে ফিনিশিং বোর্ড স্পর্শ করেছে। তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো। নকুল মুখুজ্জে প্রতিবাদ জানালো জুরি অফ অ্যাপিলের কাছে। প্রতিবাদ নাকচ হয়ে গেল। জুরি অফ অ্যাপিল, যেখানে প্রতিবাদ জানানো যায় যে আমার ক্যান্ডিডেট ফার্স্ট হয়েছে, কিন্তু নাকচ হয়ে গেল, অর্থাৎ গুরুত্বই দিল না, বাতিল হয়ে গেল এই প্রতিবাদ। ১৫ মিনিট পরেই ছিল ২০০ মিটার ব্যক্তিগত মেডলি, ব্যক্তিগত ইভেন্ট। উনি বাটারফ্লাইয়ে হিয়ার অমিয়ার কাছে পিছিয়ে পড়লো। ব্যাকস্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতে দেখা গেল যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলে ধরেছে। ব্যাপার কি? ক্ষিতীশ গ্যালারি থেকে নেমে এলো। ধীরেন, জোচ্চুরির একটা সীমা আছে। যোগু তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল। কে বললো আগে থেকে? তোমার মেয়েটি ফল্টি টার্ন নিয়েছে, অর্থাৎ ভুলভাল টার্ন নিয়েছে, তারপর ফ্ল্যাগ দেখিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও, অর্থাৎ ভুলভাল জিনিস করছে। জুপিটারকে অপদস্থ করা ছাড়া, অর্থাৎ আমাদেরকে অপদস্থ করা ছাড়া বা খারাপ দেখানো ছাড়া তোমার তো কোনো কাজ নেই। ধীরেন উত্তেজিতভাবে হাত নেড়ে বকের মতো গলাটা লম্বা করে বলতে লাগলো, আইনটা শিখো যে ব্যাকস্ট্রোকে টার্ন নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়াবার আগে নর্মাল পজিশন অন দা ব্যাক থাকতে হবে। কংচাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে, নর্মাল পজিশনে থেকে ছোঁয়ায়নি। যাও যাও, গিয়ে বসো এখন। অর্থাৎ এইরকম টেকনিক্যাল কারণ দেখিয়েই কিন্তু সম্পূর্ণভাবে কোনিকে এই সমস্ত ইভেন্ট থেকে সরিয়ে দেওয়ার একটা কিন্তু পরিকল্পনা করছে। হিয়ার কাছে অমিয়া হেরে গেল ১ সেকেন্ডের তফাতে। কোনি আড়ষ্ট হয়ে গেল দুবার বাতিল হয়ে এবং প্রথম হয়েও দ্বিতীয় হয়ে যাওয়ায়। অর্থাৎ তার সাথে এমন হচ্ছে, এই জন্য তার কিন্তু খুবই খারাপ লাগছে। সে অসাড় অবশ হয়ে যেতে লাগলো। বাড়ি ফেরার সময় ক্ষিতীশ বাসে সারা পথ গজরালো এবং অবশেষে বলল, কাল 100 মিটার, দেখি ধীরেন না কি করে তোকে আটকায়। কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে ক্ষিতীশ তা ভেবে দেখেনি। পরদিন স্টার্টিং ব্লকে যখন প্রতিযোগীরা এসে দাঁড়ালো, ক্ষিতীশ একটু অবাকই হলো। নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের মাঝখানে রাখা হয় ৩, ৪, ৫ নম্বর লেনে। হিয়া ৩ নম্বরে, কোনি ৪ নম্বরে, অমিয়া ৬ নম্বরে, আর তাদের মাঝে জুপিটারে ইলা ৫ নম্বর লেনে। হিটে কোনো ক্রমে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠেছে। ২ বছর আগে প্রি ইউ পরীক্ষায়, অর্থাৎ প্রি ইউনিভার্সিটি পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গাঁটকে কামড়ে দিয়েছিল। এরকম একটা ইভেন্টের ঘটনার কথাও বলল। ক্ষিতীশ এগিয়ে যাচ্ছিল ধীরেনের দিকে, যে যেইভাবে প্রতিযোগীদের রাখার কথা, যে পজিশনে তাদের রাখার কথা, সেই পজিশনে রাখা হচ্ছে না কেন? একজন ভলান্টিয়ার তাকে আটকে দিয়ে বলল, প্ল্যাটফর্মে কম্পিটিটররা আর অফিসিয়ালরা ছাড়া কেউ যেতে পারবে না। ফিরে এসে ক্ষিতীশ ঘড়ি হাতে নিয়ে বসলো। শুরু থেকেই প্রচন্ড রেস। অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাঁতার থেকে বিদায় নিতে। হিয়া মসৃণ, ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে যাচ্ছে। উনি যেন তাড়া খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যা। জল তোলপাড় করে সে যেন নিরাপদ আশ্রয় খোঁজে চলেছে। বাকিরা যথাসাধ্য চেষ্টা করছে ওই ৩ জনের পিছনে অন্তত ২০ মিটারের মধ্যে থাকতে। ইলার ব্যস্ততাটা একটু কম। সে বরাবর মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশ সরে যাচ্ছে কোনির লেনের দিকে। অর্থাৎ ইলাকে দিয়েই কিন্তু কোনির পথটা আটকে দেওয়ার পরিকল্পনা করেছে ওই সমস্ত লোকেরা। বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন নিল কোনি, তারপর অমিয়া। বেস্ট স্ট্রোকাররা ভালো ফ্রি স্টাইলার হয় না। হিয়া প্রায় ২ মিটার পিছিয়ে পড়েছে, কারণ ও ব্রেস্ট স্ট্রোকার, ও ফ্রি স্টাইলার নয়। কোনি ফ্রি স্টাইলার। বাকিরা তখনও ৪০ মিটারেও পৌঁছয়নি। টার্ন নিয়ে কোনি সবে মাত্র ২-৩টি স্ট্রোক নিয়েছে, তখনই ব্যাপারটা ঘটলো। ইলা ঢুকে পড়েছে কোনির লেনে, অর্থাৎ কোনি যেই লেন ধরে সাঁতার কাটছে সেই লেনে ইলা ঢুকে গেছে। দুজনে মুখোমুখি সংঘর্ষ। উফ বলে কোনি চেঁচিয়ে উঠলো একবার। দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থায় এবং হাঁক পাক করে সে যেন নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। সে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে, কারণ তাকে আটকে দিয়েছে।
কয়েক সেকেন্ড এভাবেই কাটলো, ততক্ষণে অমিয়া এবং হিয়া ওদের অতিক্রম করে বেরিয়ে গেছে। অর্থাৎ ইলা কনিকে আটকে দিয়েছে, এই যে কয়েক সেকেন্ড তাকে আটকে দিয়েছে, এতেই কিন্তু সে কিন্তু পিছিয়ে পড়বে, সে আর কিছু হতে পারবে না। বধূ চ্যাটার্জি লাল ফ্ল্যাগ উঁচিয়ে ইলার দিকে তাকিয়ে বলল, ইউ ডিসকোয়ালিফাইড। অর্থাৎ ইলাকে ডিসকোয়ালিফাইড করলো, কিন্তু ইলা তো ততক্ষণে যা কাজ করার এই বধূ চ্যাটার্জি বা অন্যান্যদের কথা অনুযায়ী সেই কাজটা করে দিয়েছে। ইলা কিছু হতে পারবে না, কিন্তু কনিকেও কিছু হতে দেবে না। ইলা আবার নিজের লেনে সরে গিয়ে সাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগলো। কনি শুধু একবার সামনে তাকিয়ে দেখলো, তারপরে বড় হাঁ করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তাড়া করলো সামনের দুজনকে। সামনের দুজন তো অনেকটা এগিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তবু শেষ চেষ্টা। ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত, পায়ের কাছে টক বগিয়ে ফুটছে জল। কাম অন পল, কাম অন! দাঁড়িয়ে উঠে চেঁচাচ্ছে আর কেউ নয়, হিয়ার বাবা। গ্যালারির হতবম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে গেল। অর্থাৎ গ্যালারিতে যে মানুষগুলো ছিল তারা যেন তাদের হতবম্ব ভাবটা ভেঙে গেল। জোরে জোরে আরো জোরে, শুধু এই চিৎকার ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়লো। কনি পারল না। অমিয়া তার খেতাব রক্ষা করলো, দ্বিতীয় হলো হিয়া, কনি তৃতীয় হলো বেলার সঙ্গে। তারপর আর একটা ব্যাপার ঘটলো। ধীরেন জলের ধারে ঝুঁকে একগাল হেসে অমিয়াকে কিছু বলছিল। এই যে ধীরেন বা তাদের এই জোচ্চুরি, তাদের এই নোংরামির জন্য একটি মেয়ে সে কিছু হতে পারলো না, সে তৃতীয় হলো। এই যে প্রতিদিন দুদিন ধরে যে এইরকম একটা পরিকল্পনা তারা এঁটে চলেছে কনিকে হারানোর জন্য, মূলত ক্ষিতীশকে হারানোর জন্য, এই সময় ভিড় ঠেলে ছুটে এসে ক্ষিতীশ তার পিছনে লাথি বসালো। ধীরেন উল্টে গিয়ে জলে পড়লো। তুমুল হইচই শুরু হয়ে গেল। কয়েকটি ছেলে ক্ষিতীশকে হিচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। তখন শোনা গেল চিৎকার করে সে বলে যাচ্ছে, পারবি না, এভাবে পারবি না। রাস্তায় বেরিয়ে এসে কনির তোয়ালে দিয়ে ক্ষিতীশ মুখ মুছলো। ঠোঁটের কষ বেয়ে তখনও রক্ত গড়াচ্ছে। কনির কপাল ফুলে উঠেছে। একটা পানের দোকান থেকে ক্ষিতীশ বরফ কেনার জন্য দাঁড়ালো। ঠিক তখনই ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে হিয়ার বাবা নেমে এলো। সরি মিস্টার সিনহা, এমন ডার্টি ব্যাপার এখানে হবে আমি জানতাম না। হিয়া, তার মা, আমরা কেউই খুশি হতে পারছি না। এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। এই যে যে নোংরা ব্যাপারটা হলো, এটাকে কিন্তু হিয়ার পরিবার কেউ কিন্তু সমর্থন করলো না। ভদ্রলোক কনির পিঠে চাপড় দিয়ে বললেন, দুঃখ করো না, জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছো। তুমি লাকি। তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না। শেষ 40 মিটারে তুমি যা চেষ্টা করেছো সেটা কিন্তু আমি ভুলবো না। ক্ষিতীশ প্রথমে বিভ্রান্ত, যে কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপরে অভিভূত হয়ে গেল এদের কথায়। গাড়ির জানলা দিয়ে হিয়া এবং তার মা দেখছে। ক্ষিতীশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, বড় হও মা। তারপর ইতস্তত করে বলল, সেদিন কনিকে আমি খুব বকেছি। বাস স্টপে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া বুক পকেটটা টান মেরে ক্ষিতীশ খুলে ফেললো। তোর বৌদিকে এসব কিছু বলিসনি? পূর্ণবেন্দু ঘরের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে বলল, অর্থাৎ এবার সেই দিনের কথাগুলোই প্রসঙ্গটা উঠলো আর কি। কি হয়েছিল আমরা জানি, সে কথা এখন আলোচনা করে লাভ নেই। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে। টিমটা যাতে ভালো হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে এই যে দলাদলি করছেন, আমার টিমের ওর টিমের তাকে নেব না, ক্ষিতীশ সিংহকে হারাতে হবে, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো ভুলে যেতে হবে। মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভাল। এখন আমরা ন্যাশনালে যাব, সেখানে কোন রাজ্য আমাদের থেকে এগিয়ে আছে সেইগুলো আমাদের দেখতে হবে। মহারাষ্ট্র আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, রাইভাল। ওদের রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেবার মতো কেউ নেই, একমাত্র কনক চাপা পাল ছাড়া। ফ্রি স্টাইলে 3টে ইন্ডিভিজুয়াল ইভেন্ট রয়েছে আর একটা রিলে রেস। এই 4টের মধ্যে অন্তত দুটোতে 100 আর 200 কনক চাপা 60% চান্স আছে। অর্থাৎ কনক চাপা কিন্তু 60% চান্স রয়েছে, সে কিন্তু প্রথম হতে পারে, সে মেডেল নেবে। কিসে বুঝলে যে আছে, একজন জানতে চাইল। শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি। যেরকম রোখা জেদি মেয়ে, অর্থাৎ একরোখা মেয়ে, তাতে আমি বুঝতে পেরেছি, অর্থাৎ যাকে হারানো যায় না এমন ক্রুদ্ধ মেয়ে। যে রোখা জেদি সাঁতারও দেখালো, তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। আমি ওর ট্রেনিং এর খবর রাখি, 2-3 বার দেখেও এসেছি। যদিই বলছি, মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনে নিতে হলে এই মেয়েটিকে চাই। শুধু ফ্রি স্টাইল জিতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব? ধীরেন ঘোষ তাচ্ছিল্যভাবে বলল, অর্থাৎ গুরুত্ব দিল না এবং অন্যান্যদের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো হাসলো যে অন্যরা তাকে সাপোর্ট করে কিনা। কিন্তু তাকে সায় দিয়ে কেউ মাথা নাড়লো না এবার। ইয়ার কাছ থেকে আমি 3টে গোল্ড আশা করছি, 2টো বেস্ট স্ট্রোকে, একটা ব্যাক স্ট্রোকে। মেডলিতেও 50-50 চান্স আছে। মেডলি একটা ইভেন্ট, সেই ইভেন্টেও 50-50 চান্স রয়েছে, সেই কথা কিন্তু বলা হলো।
তাছাড়াও অঞ্জু, পুষ্পিতা, বেলা, অমিয়া পয়েন্ট আনবে। এবছর আমরা লেডিস চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু কনক চাপা পাল এবছর কোনো ক্লাব স্পোর্টসে নামেনি। স্টেট চ্যাম্পিয়নশিপে দুটোতে ডিসকোয়ালিফাই হয়েছে, আর একটায় প্রথম দুটো প্লেসের মধ্যে আসতে পারিনি, অর্থাৎ থার্ড হয়েছে। বাকিগুলো আর নামেনি। ওর টাইমিং কি আমরা তা জানি না। সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায়? ধীরেন ঘোষ টেবিলে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড সভাঘর নিস্তব্ধ রইল। সবশেষে ধীর শান্ত গলায় প্রণবেন্দু বলল, তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়ে আপনাদের টিম করতে হবে, অর্থাৎ আমাদের ক্লাবের কোনো মেয়ে কিন্তু যাবে না। আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। এতটাই জোরালো ভাবে কিন্তু বলল। এতটাই প্রতিবাদী হলো প্রণবেন্দু বিশ্বাস। তা কি করে হয়? সবাই গুঞ্জন উঠলো, অর্থাৎ সবাই একসাথে অনেকগুলো মানুষ কথা বললে যেমন হয় আর কি, সেরকম হলো আর কি। তো তুমি যদি উইথড্র করো কিভাবে হবে? একজন বলল, কনক চাপা পালকে সিলেকশন দিলে ক্ষতিই বা কি? যাবে তো নিজের টাকায়। এরপর শুরু হলো তর্কাতর্কি, সেটা পৌঁছলো চিৎকারে। একসময় ধীরেন ঘোষ রেগে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় বলল, প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপেলো সুইমার টিমে ঢোকাতে চায়। এতে ওর যে কি স্বার্থ আছে বুঝছি না। প্রণবেন্দু জবাব দিল, রমাজসী সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। উনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন অবশেষে পেল। বাংলা ম্যানেজার হয়েছে ধীরেন ঘোষ। মেয়েদের বিভাগে ম্যানেজার বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে ওরা সন্ধ্যায় রওনা দেবে। ক্ষিতীশ এসেছে ট্রেনে কণিকে তুলে দিতে, আর এসেছে কান্তি, চণ্ডু, ভাদু, কণির ভাই গোপাল। কামরা জানলার ধারে বসেছে কণি। জানলা থেকে দূরে সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতীশ দাঁড়িয়ে কণি কথা বলছে কান্তিদের সঙ্গে। ধীরেন ঘোষ হাঁক ডাক করে তদারকিতে ব্যস্ত, চিৎকার চেঁচামেচি করে তদারকি করছে, সবাই উঠলো কিনা, সবাইকে নানা কথা বোঝাচ্ছেন। ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে, এখনো নাকি কয়েকজন পৌঁছয়নি। কনির মুখে চাপা ভয়। সে সবাইকে ছেড়ে একা যাচ্ছে এই সমস্ত মানুষদের সঙ্গে, যাদেরকে সে চেনেই না। কলকাতার বাইরে সে কখনো যায়নি। 1450 কিলোমিটার, অর্থাৎ প্রায় 35 ঘন্টা ট্রেনে বাস। কামরার আর এক কোণে জুপিটারের অমিয়ার বেলা, ওরা অভ্যস্ত এ ধরনের ট্রেনে চলতে। এটা ওদের পঞ্চম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এর আগেও বিভিন্ন রাজ্যে রাজ্যে গেছে। হিয়া বাবা মার সঙ্গে দুদিন পরে প্লেনে যাবে। উনি কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। তখন চোখ সরিয়ে নিচ্ছে ক্ষিতীশ। মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপর, তবে নামিসনি যেন, গঙ্গা আর সমুদ্রে অনেক তফাৎ, সমুদ্রের তলায় কারেন্ট আছে। ভাদু সাবধান করে দিল। এই মাদ্রাজ কিন্তু বর্তমান চেন্নাই এবং এটি তামিলনাড়ুর রাজধানী। কোনি মুশকিলে পড়বি খাবার নিয়ে। ইডলি ধোসা যা জিনিস, খেলেই মালুম পাবি। বাঙালিদের পেটে ওসব ঠিক সহ্য হবে না। ওখানে পৌঁছেই খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথায় আছে। কান্তি পরামর্শ দিল। না রে, আমাদের সঙ্গে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে, অর্থাৎ রান্নার ঠাকুর, রান্নার জিনিসপত্র, আমরা বাঙালি খাবার খেতে পারবো। তোর ভয় করছে? ভাদু জিজ্ঞেস করলো। কোনি ছলছল চোখে তাকালো। আরে ধেত, তোর থেকেও কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা, আর তুই তো এতগুলো লোকের সঙ্গে যাচ্ছিস, ঘাবড়াসনি। চণ্ডু হাত ধরলো কোনি, অর্থাৎ প্রত্যেকেই তার প্রতি একটা সহানুভূতি এবং তাকে উৎসাহ দেওয়ার জন্য নানা ধরনের প্রণোদনমূলক কথাবার্তা বলতে লাগলো। ট্রেন ছাড়ার ঘন্টা পড়লো। ক্ষিতীশ কথা বলছিল একজনের সঙ্গে, মুখ ফিরিয়ে দেখলো কোনি তার দিকে তাকিয়ে দুগাল বেয়ে জল পড়ছে। খিদ্দা, কোনি ধরা গলায় ডাকলো। ক্ষিতীশ না শোনার ভান করলো। ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ভয় করছে খিদ্দা। ট্রেনের সাথে হাঁটছে কান্তিরা। মুখ কাত করে কোনি জানলার শিকের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলো ক্ষিতীশকে। দেখতে পেল না। ঘন্টা দুয়েক পর খড়গপুর স্টেশনে ট্রেন থামলো। কৌতূহলে কোনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে যে ক্ষিতীশকে দেখতে পায় কিনা। হঠাৎ পাশ থেকে জানলার সামনে এসে দাঁড়ালো ক্ষিতীশ। খিদ্দা! কোনি চিৎকার শুধু কামরাই নয়, প্ল্যাটফর্মে অনেকে ফিরে তাকালো। যে খিদ্দা বলে এত জোরে চিৎকার করলো। মনে আছে তো, ঠিক 10টায় ঘুমাবি। না। অবাধ্য গোয়ারের মতো কোনি ঘন ঘন মাথা নাড়ালো। গোয়ার মানে যে কোনো কথা শুনতে চায় না, জেদি একগুঁয়ে। বলছে, না শুনবো না। টপ টপ করে চোখ থেকে তার জল পড়ছে। আমি কিচ্ছু শুনবো না, করবোও না। তুমি মাদ্রাজ যাবে এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? একজন টিকিট চেকারকে এগিয়ে আসতে দেখে ক্ষিতীশ আড়ষ্ট হয়ে গেল। একজন টিকিট চেকার, টিকিট চেক করে যিনি, তাকে আসতে দেখে ক্ষিতীশ অবশ হয়ে গেল, অর্থাৎ আড়ষ্ট হয়ে গেল। সে তাকে দেখে ভীত হয়ে পড়লো কিছুটা। লোকটি তার পেছন দিয়ে চলে যাবার পর কোন কামরায় ওঠে সেদিকে আট চোখে নজর রাখতে রাখতে সে বলল, যাচ্ছি কে বললো? এখান থেকে আমি কলকাতায় ফিরে যাব। ইস! উনি দু হাতে আঁকড়ে ধরলো ক্ষিতীশের পাঞ্জাবির হাতা। যাও তো দেখি। কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো? জানি তো। জলে ডাইভ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস। টিকিট চেকারটি আবার আসছে। উনি উত্তর দেবার আগে ক্ষিতীশ
কাল সকালে বহরমপুর আসবো এই বলেই সরে গেল। কামরার দরজায় দাঁড়িয়ে চা খেতে খেতে একজনকে বলল, আপদটার দেখছি সঙ্গে চলেছে। কিন্তু সকালে ক্ষিতীশকে দেখা গেল না। বিনা টিকিটে ভ্রমণের জন্য রাতেই চেকারের হাতে ধরা পড়ে সে তখন রেল পুলিশের হেফাজতে, অর্থাৎ তার সঙ্গে টিকিট ছিল না, এজন্যই রেল পুলিশের আন্ডারে, অর্থাৎ রেল পুলিশের তাকে ধরে তাকে রেলের জেলে রেখে দিল। এই হলো এই পরিচ্ছেদের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।